গুড ইভিনিং স্টুডেন্টস। আজকে তোমাদেরকে আমি ডিসেন্ট থিওরি নিয়ে একটু ডিসকাস করব। কারণ ডিসেন্ট থিওরি, অ্যালায়েন্স থিওরি বা ডিবেট বিটুইন ডিসেন্ট অ্যান্ড অ্যালায়েন্স থিওরি, এই ধরনের প্রশ্নগুলো কিন্তু এখন আমাদের সব ধরনের প্রশ্নের জন্য নিজেদেরকে একটু প্রিপেয়ার রাখতে হবে। ইউপিএসসি তে আসছে, আমাদের আসছে না, এরকম ভাবলে কিন্তু চলবে না। কারণ সিলেবাসে যখন আছে, তো ডিসেন্ট থিওরি, অ্যালায়েন্স থিওরি এগুলো কিন্তু আমাদের এখন পড়তে হবে। তিন রকম ভাবে জিনিসটাকে আমরা শিখবো: নর্মাল ডিসেন্ট থিওরি, নর্মাল অ্যালায়েন্স থিওরি, এবং যদি তাদের দুজনের ডিবেট আসে। তো আজকে যেটা নিয়ে আমি ডিসকাস করবো, দ্যাট ইজ অন ডিসেন্ট থিওরি। ঠিক আছে? এবং ডিসেন্ট থিওরি যদি 10 নম্বরের মতন আসে, যদি এটা 10 নম্বরের আসে, তাহলে আমি কিভাবে এটাকে তোমার লিখবো বা রিপ্রেজেন্ট করবো, সেটা নিয়ে কিন্তু আজকে আমরা ডিসকাস করবো। ওকে? তো শুরু করছি। ডিসেন্ট থিওরি অ্যান্ড অ্যালায়েন্স থিওরি। দেখো, ডিসেন্ট থিওরি বলো বা অ্যালায়েন্স থিওরি বলো, এগুলো কিন্তু সবই আমাদের কিংশিপ, যখন আমরা কিংশিপ স্টাডি করছি তার মধ্যে আসছে। ডিসেন্ট মানে কি, কিভাবে আমরা একটা জেনারেশন থেকে আরেকটা জেনারেশনে কোন অবধারা, তাই তো? আমার কোয়েশ্চেন আনসার বইটা যদি তোমাদের কাছে থাকে, তাহলে ওখানে দেখবে ডিসেন্ট এবং কিভাবে তোমার ডিসেন্ট গুলোকে ডিফারেন্ট করা হয়েছে, সেগুলো কিন্তু পুরো ওয়েল ডিফাইন্ড করে দেওয়া আছে। এবং ডিসেন্ট ক্যান বি আ প্যাট্রি তরফ থেকে, মানে পিতৃধারা ডিসেন্ট হতে পারে, ঠিক আছে, বা অবরোহ হতে পারে। ডিসেন্ট ক্যান বি ম্যাট্রিলিনিয়ান, মাত্র মানে মায়ের দিকের হতে পারে, বাইলোকাল হতে পারে, ঠিক আছে, দুজনের থেকেই আসে, অ্যাবনোকাল হতে পারে। তো সবটাই কিন্তু আমার বইয়ে খুব সুন্দরভাবে আমি করে দিয়েছি কোয়েশ্চেন আনসার বইটাতে। কোয়েশ্চেন আনসার বইটা মানে নিবিজ্ঞান পরিচিতি, যেটা প্রশ্নোত্তর নিবিজ্ঞান পরিচিতি, সেটাতে আছে। ঠিক আছে? তো ডিসেন্ট এবং অ্যালায়েন্স থিওরিতে যদি আমরা পড়ি, তো সবার আগে আমরা আমি তোমাদের সবসময় বলি যে একটা ছোট্ট ইন্ট্রো থাকবে যে কোনো কোয়েশ্চেনের। ইন্ট্রোটা কি হবে? ইন্ট্রোটাতে হচ্ছে যেটা আমাকে জিজ্ঞেস করছে অ্যাকচুয়ালি সেটা কি, মানে কাকে বলছে ডিসেন্ট। এবং ইন্ট্রোর সঙ্গে একটা করেসপন্ডিং লাইন থাকবে, যেটাকে আমি কানেক্টিং লাইন বলবো, উইথ দ্য বডি পার্ট। উইথ দ্য বডি পার্ট, বডি পার্টের যে কানেক্টিভ লাইনটা থাকবে, সেই লাইনটা থাকবে কি, এই ডিসেন্টটা নিয়ে কারা কারা কাজ করেছে, বা যেই সম্বন্ধে আমরা ইন্ট্রো দিলাম, যাকে বললাম, সেটা নিয়ে কারা কারা কাজ করেছে। প্রেজেন্টলি কিন্তু রাইটিং প্যাটার্নটাকে তোমরা ভীষণভাবে গুরুত্ব দিও। কারণ যদি আমরা লাস্ট ইয়ারে দেখি, লাস্ট ইয়ারে কিন্তু 20খানা প্রশ্ন এসেছিল। ইফ ইচ ক্যারিং 10 মার্কস, তাহলে উই হ্যাভ টু রাইট 20 কোয়েশ্চেন্স। তাই না? তাই 3 ঘন্টার মধ্যে আমাকে 20খানা প্রশ্ন লিখতে হবে। আমাদের কাছে আছে 180 মিনিট। হুম। এবং আমি অ্যান্সার করছি 200 মিনিটের জন্য, এই সরি 200 নম্বরের জন্য। ঠিক আছে? তো 180 মিনিট, তাতে আমাকে 20খানা প্রশ্ন লিখতে হবে। নাও ইউ পিপল ডিসাইড যে তোমাদের হাতের স্পিড কিরকম হতে হবে, তাই না? এবং রাইটিংটাতে ইনফরমেশন আমার সব থাকবে, এবং সেই ইনফরমেশন অনুযায়ী আমাকে কিন্তু ভার্টিক্যাল রাইটিং করতে হবে, যেটা আমি বরাবর বলি। তাহলে প্রথমেই আমি ইন্ট্রোতে আসবো, দ্যাট হোয়াট ইজ ডিসেন্ট। ডিসেন্ট বলতে আমরা কি বুঝি? ডিসেন্ট মানে একটা বংশধারা, তাই তো? যেই থিওরিতে মেইনলি কোথাকার কথা হয়েছিল, যেই সোসাইটি গুলো স্টেটলেস সোসাইটি, স্টেটলেস সোসাইটি মানে যেটাকে আমরা প্রিমিটিভ সোসাইটি বলবো, আদিম সমাজ, সরল সমাজ, যেখানে কিন্তু রাষ্ট্রহীন সমাজ সেভাবেও বলতে পারি এটাকে, যেখানে সে অর্থে কোনো ওয়েল ডিফাইন্ড লিডারশিপ থাকবে না, তাই না? মানে যেখানে শিপডাম থাকবে না, তাই তো? যেখানে রাষ্ট্রকে নির্দেশ করা হয়নি, কে লিডার হবে তার কোনো পার্টিকুলার নির্বাচনের প্রক্রিয়া নেই, তাই তো? তো সেইটাকে আমরা রাষ্ট্রহীন সমাজ বলবো। তাহলে এই যে রাষ্ট্রহীন সমাজে যে রাজনৈতিক এবং সামাজিক শৃঙ্খলা কারা বজায় রাখছে? সাধারণত ডিসেন্টের মাধ্যমে বজায় রাখা হচ্ছে। এবং এইখানে কিন্তু সেগমেন্টারি লাইনিয়েজ বলে একটা সিস্টেমকে দেখানো হয়েছে, যেটাকে আমরা খন্ডায়িত বংশধারা বলবো। মানে আমি সেটা কি বলতে চাইছি, সেগমেন্টেড মানে প্রত্যেকটা সেগমেন্টে কিন্তু আলাদা আলাদা একটা আমরা কর্তৃত্ব এখানে দেখতে পাই। ওকে? লেটার আমি এটাকে আরো ব্রিফলি ডিসক্রাইব করছি। মোটামুটি আমি দেখছি যে ইন্ট্রোডাকশনে আমি বললাম যে হোয়াট ইজ ডিসেন্ট। তারপরে আমার যে যে লাইনটা হবে, যেটা আমার আমার বডির সাথে এটাকে
যোগ করবে, সেটা হচ্ছে এই ডিসেন্ট থিওরির উপর কারা কারা কাজ করেছে। তো ডিসেন্ট থিওরির উপর সবার আগে আমরা হেনরি মেইনের কথা বলবো, র্যাডক্লিফ ব্রাউনের কথা বলবো, তোমার মিয়ার ফর্টিসের কথা বলবো, ইভেন স্পিচার্ডের কথা বলবো, যারা মেইনলি ডিসেন্ট থিওরির উপর নিজেদের যে মতবাদ, নিজেদের যে চিন্তা ভাবনা, সেটা কিন্তু আমাদের সামনে দেখিয়েছেন। এবং মোস্ট অফ দ্য কেসেসে সবাই কিন্তু যেটা আমাদেরকে দেখিয়েছেন, দ্যাট ইজ ডিসেন্ট ওয়াজ আ ইউনিলিনিয়ার ডিসেন্ট, মানে একটা একরৈখিক ডিসেন্ট ব্যবস্থাকে এনারা দেখিয়েছিলেন। এখানে কিন্তু যে বহুমুখী যে ব্যাপারটা, সেটাকে কিন্তু নেগলেক্ট করা হয়েছিল। এবং তারা একরৈখিক ডিসেন্ট ব্যবস্থা, যেটা সাধারণত সরল সমাজে ফলো করা হয়, যে একটা পূর্বপুরুষ থেকে একটা বংশধারা আসছে এবং তার থেকে তার নেক্সট জেনারেশনে যাচ্ছে, তারপরে তার নেক্সট জেনারেশনে যাচ্ছে। তো কিভাবে প্রত্যেকটা উত্তরাধিকার থেকে শুরু করে কর্তৃত্ব থেকে শুরু করে সবকিছু ট্রান্সমিট হচ্ছে, তাই কিন্তু এখানে দেখাচ্ছে। এবং সাধারণত এটা ক্ল্যানের মাধ্যমে হচ্ছে, যেখানে কোনো ব্যক্তি তার জন্মসূত্রে কিন্তু ওই ক্ল্যানের আন্ডারে আসছে, এবং সেখানে দেখানো হচ্ছে যে এই ক্ল্যানটাই হচ্ছে সোশ্যাল স্ট্রাকচারের বেসিক মৌলিক উপাদান। ওকে, তো সেগুলোই কিন্তু এখানে আমি লিখেছি, যেটা তোমাদেরকে আমি বলছি। তাহলে এটাকে যদি আমরা একটা ফ্লোচার্ট বানাই, আমরা যেটা আমি কিছুক্ষণ আগেই বললাম, যে এটা একটা সেগমেন্টারি লিনিয়েজ ব্যবস্থার মধ্যে চলে, যে প্রত্যেকটা জায়গাতে ছোট ছোট খণ্ড থাকবে, এবং সেই খণ্ডগুলো কোনো একটা পরের স্টেপে গিয়ে আবার একত্র হয়ে যেতে পারে। ঠিক আছে, তাহলে আমরা যদি সেটাকে নর্মালি বলি, তাহলে প্রথমে থাকবে হচ্ছে একদম ছোট মিনিমাল লিনিয়েজ, যেটাকে আমরা ক্ষুদ্রতম বংশধারা বলবো। তারপরে মাইনরে যাবে, যেখানে ছোট একটা বংশধারা বলবো। তারপরে মেজরে যাবে, তারপরে ম্যাক্সিমালে যাবে, এবং লাস্টে ক্ল্যানে আসবে। তো এইভাবে করে বলা হয়েছে যে ক্ল্যান গুলো এসেছে, এবং এই প্রত্যেকটা স্তরে সেগমেন্টারি একটা সিস্টেম কাজ করে। ধরো আমি একটা উদাহরণ দিলাম, আমাদের পরিবারে, মানে আমার বংশে আমি এবং আমার ভাই বা বোন যেই রয়েছে, তার মধ্যে একটা মতবিরোধ চলছে। ঠিক আছে, তো সেখানে আমাদের দুজনের মধ্যে মতবিরোধ চলছে, এবং সেটা একভাবে কাজ করছে, মানে একদম মিনিমাল। ঠিক আছে, এইবার ধরো আমার খুড়তো, জ্যাঠতো বা মামাতো বা পিস্ততো, এরকম তুতো সম্পর্কের ভাই বোনের সঙ্গে আমাদের কোনো ঝামেলা চলছে। সেইখানে গিয়ে দেখা যাচ্ছে আমি এবং আমাদের সিবলিং ছিল, তারা দুজন এক হয়ে গেল, এক হয়ে সেই গোষ্ঠীর সঙ্গে লড়ছে। ঠিক আছে, তারপরে আবার দেখা যাচ্ছে আবার একটা কোথাও গিয়ে আমি এবং আমার সিবলিং তো এক হয়েইছি, তার সঙ্গে আমার যারা তুতো সম্পর্কের প্যারালাল কাজিন বা ফার্স্ট কাজিন যারা রয়েছে, তারাও এক হয়ে গেল, হয়ে বাইরের কোনো একটা আলাদা বংশধারার সঙ্গে লড়ছি। তার পরবর্তী স্তরে আবার এমন হতে পারে যে আমাদের পরিবারের, আমার যে প্যাট্রিলিনিয়াল বলো বা প্যারালাল কাজিন বলো বা ক্রস কাজিন বলো, আমরা তো রয়েইছি, তার সঙ্গে যাদের সঙ্গে আমার বিবাদ চলছিল, যেহেতু আমরা সেম গোষ্ঠীর অন্তর্গত, তারাও রয়েছে। দুটো মিলে পরবর্তী বাইরের কোনো একটা গোষ্ঠীর সঙ্গে আমরা কোনো একটা বিবাদে ঝামেলা মেটাচ্ছি। ঠিক আছে, তার মানে আমি কি বোঝাতে চাইছি, যে ডিসেন্ট কিভাবে আসছে, ডিসেন্টে প্রত্যেকটা সেগমেন্টারি সেকশনে যেন আলাদাভাবে তার পাওয়ারটাকে আলাদা আলাদা ভাবে সেটাকে মেনটেন করা হচ্ছে, সমাজকে সুশৃঙ্খলা করার একটা চেষ্টা করা হচ্ছে। তো মেইনলি সবার আগে আমি যেটা বলবো, দ্যাট ইজ হেনরি মেইন যেটা করেছিলেন ইন 1861-এ। আমরা প্রত্যেকেই জানি অ্যানশিয়েন্ট ল, একটা বিখ্যাত বই উনি লিখেছিলেন, স্যার লুইস হেনরি মেইন। ঠিক আছে, যেখানে উনি ডিসেন্ট থিওরির কিন্তু একটা ব্যাখ্যা, একটা রূপরেখা আমাদের সামনে তুলে ধরেছিলেন, এবং এটাকে একটা প্যাটার্নেলিয়ান বা পিতৃতান্ত্রিক থিওরি হিসেবে বর্ণনা করেছিলেন। উনি মনে করছেন যে কোনো একজন সব থেকে যিনি বয়োজ্যেষ্ঠ ব্যক্তি, তিনি হলেন একটা বংশের মেন হত্যাকর্তা, তিনি হলেন মেন। ঠিক আছে, ঠিক আছে, বয়োজ্যেষ্ঠ অবভিয়াসলি মেল, নট দ্য ফিমেল ওয়ান। উনি পুরুষতান্ত্রিক ব্যাপারটা বুঝিয়েছিলেন, যার জন্য ওনার এটাকে পিতৃতান্ত্রিক তত্ত্ব হিসেবে উনি এটাকে দেখিয়েছিলেন। এবং পরিবারের এই যে সর্বময় কর্তা, তিনি কে, পরিবারের একজন বয়োজ্যেষ্ঠ পুরুষ ব্যক্তি। ঠিক আছে, যার অবর্তমানে তার পুত্রদের মধ্যে তার যে ধারা, হ্যাঁ, সেইভাবে কি হচ্ছে, বিবর্তিত হচ্ছে, ট্রান্সমিট হচ্ছে। তার মানে একটা একরৈখিক ব্যবস্থার মাধ্যমে শৃঙ্খলাটা এক জেনারেশন থেকে আরেক জেনারেশনে কি হচ্ছে, ট্রান্সমিট হচ্ছে। এবং আস্তে আস্তে যেহেতু ভাইয়েরাও রয়েছে, আস্তে আস্তে এটা একটা এক্সটেন্ডেড ভাবে ফোকাস করে, বেস করে গোত্র বা ক্ল্যানকে জন্ম দিচ্ছে।
ঠিক আছে? তাহলে এইটা আমাদেরকে অ্যানশিয়েন্ট লতে কে বলেছিলেন? স্যার হেনরি মেইন বলেছিলেন। এবং এখানেও কিন্তু আমাদের একটা জিনিস মাথায় রাখতে হবে, ইট ইজ বেসড অন দ্য ব্লাড রিলেশন, ব্লাড রিলেশন, তাই না? এখানে কিন্তু অ্যালায়েন্স থিওরির মতন ম্যারেজ রিলেশন নেই। ডিসেন্ট থিওরিটা মেইনলি কি অন দ্য বেসিস অফ দ্য ব্লাড রিলেশন, তাই না? তো এই যে ডিসেন্টে আসছে, যেখানে ব্লাড রিলেশনের মাধ্যমে কোনো বয়োজ্যেষ্ঠ পুরুষ ব্যক্তি তিনি কি করছেন, তার যে পরিবার বা এক্সটেন্ডেড বর্ধিত পরিবার বা যেটা পরবর্তী সময় গোত্র বা ক্ল্যানে রূপ নিয়েছে, তাকে কি করছে, তাকে একটা শৃঙ্খলাবদ্ধ করার, সুশৃঙ্খল ভাবে শাসন করার চেষ্টা করছে। তাহলে মেইন যখন এটা বলেছিলেন, একটা পিতৃতান্ত্রিক সমাজকে ভিত্তি করে বলেছিলেন, যেখানে কিন্তু মাতৃতান্ত্রিক যে ব্যবস্থাটা সেটাকে নেগলেক্ট করা হয়েছিল, যেখানে আমরা ম্যাকমিলানের কথা বলতে পারি, ঠিক আছে, এবং আমরা হেনরি মর্গ্যানের কথা বলতে পারি, যারা ম্যাট্রিয়ার্কাল যে সোসাইটি, যেটা দেখাননি হেনরি মেন, যেটা মেনলি আর কি দেখাননি, তিনি প্র্যাকটিক্যালের কথাই বলেছেন। সেইখানে ওনারা কি বলছেন যে অ্যাকচুয়ালি তো সমাজে দেখবে, আমার থিওরির ক্লাসগুলো ভিডিওগুলো যদি তোমরা দেখো, সেখানে কিন্তু এটা ভালোভাবে ব্যাখ্যা করা আছে। ধরো সমাজে একজন পুরুষ ছিল, ঠিক আছে, এবং একজন মহিলা ছিল, এবং সমাজে এই যে মহিলা, সেই আগে তো সমাজে প্রমিসকিউটি ছিল, মানে অবাধ যৌনতা ছিল, এই পুরুষ এর সঙ্গে রিলেশন করতো, আবার এই পুরুষ অন্য কোথাও গিয়ে কোনো মহিলার সাথে রিলেশন করছে, এবং মহিলাদের ক্ষেত্রে পুরুষরা চলে যেত, ঠিক আছে। আবার এই মহিলাটির এখানে অন্য কোনো পুরুষ আসছে, তো এদের থেকে যে অফস্প্রিং এলো, সে মেলই হোক বা ফিমেলই হোক, বা এখান থেকে যে অফস্প্রিং এলো, দে ডু নট নো অ্যাকচুয়ালি, আমি দেখাচ্ছি এখান থেকে, বাট অ্যাকচুয়ালি এই মহিলার এগেনস্টে যে সন্তানরা আসছে, দে ডু নট নো অ্যাকচুয়ালি দেয়ার ফাদার, তাদের বাবার পরিচয় কি সেটা তারা জানতো না। তার মানে মায়ের সঙ্গেই তারা বন্ধনে আবদ্ধ থাকতো। তো সেই ক্ষেত্রে কিন্তু, সেক্ষেত্রেও কিন্তু আমরা দেখছি যে ডিসেন্ট গড়ে উঠেছিল অন দ্য বেসিস অফ ব্লাড, সমাজে যখন অবাধ যৌনতা প্রচলিত ছিল। তাহলে এই যে জায়গাটা, এটাকে হেনরি মেইনের যে পিতৃতান্ত্রিক তত্ত্বটা ছিল, সেটাকে কে ডিপেন্ড করলো, কারা ডিপেন্ড করলো? মর্গ্যান ডিপেন্ড করলো, ম্যাকলেলান ডিপেন্ড করলো, এবং তারা বললো যে বংশ পরিচয় পিতার সূত্রে নয়, একদম প্রিমিটিভ অবস্থায় মাতৃসূত্রে কিন্তু নির্ণীত হতো, এবং এটাই ফ্যাক্ট, আমরা দেখেছি কুন্তি পুত্র, তাই না? এবং গৌতম, ইভেন সেগুলো ছেড়ে দাও, ওটা যদি অনেকেই বলো যে মহাভারত তো একটা কাল্পনিক, হয়তো অনেকেই তোমরা ভাবতে পারো, তোমরা গৌতমী পুত্র সাতকর্ণীর কথা ভাবো, সাতকর্ণী তো ছিলেন, তিনি গৌতমী পুত্র, গৌতমীর মায়ের পরিচয় তার পরিচয়, তাই না? তো পূর্বে কিন্তু মায়ের পরিচয় হতো, কেন সেটাও আমি তোমাদের দেখালাম। তাহলে ডিসেন্টটা কিন্তু অন দা বেসিস অফ ব্লাড টাইপের উপরেই ভিত্তি করে নির্ণীত হতো। আমরা আরেকজনও যেটা মেইনের এই তত্ত্বটাকে মেনে নেননি, তিনি এডওয়ার্ড জেমসের কথা আমরা বলতে পারি, এবং সেখানে উনি বলেছেন যে মেইন যে রাষ্ট্র ব্যবস্থা, সেটাকে খুবই একটা সরল জিনিস হিসেবে ব্যাখ্যা করেছেন। অ্যাকচুয়ালি তো তা নয়, বৃহত্তর ক্ষেত্রে উপজাতি গোষ্ঠীদের মধ্যে যে রাষ্ট্রের যে গোত্র বা ক্ল্যানের উৎপত্তি হয়েছিল, সেটা কিন্তু কখনোই পরিবার থেকে হয়নি, সেটা অবশ্যই আহ গোত্র থেকে উৎপন্ন হয়েছে, সেটা কখনোই কোনো একটা পার্টিকুলার পরিবার থেকে পরবর্তী সময়ে গিয়ে যে রাষ্ট্রের উৎপত্তি হয়েছে, যেটা মেইন দেখাতে চাইছেন, সেটা কিন্তু নয়, তাই না? তো দিজ আর দ্য বেসিক ক্রিটিসিজম, যেটা আমরা বলতে পারি, যেটা হেনরি মেইনের ডিসেন্ট থিওরিতে আমরা পেয়েছি। তাহলে আমরা দেখলাম ডিসেন্ট থিওরি যিনি একজন কিভাবে পস্টুলেট করেছিলেন তার মতটাকে। আমরা আরেকজনের কথা, ধরো অবশ্যই ইভান্স পিকার্ডের কথা বলবো। ইভান্স পিচার্ড কি করেছিলেন? ইভান্স পিচার্ড 1940-তে ওনার কেস স্টাডি করেছিলেন নুয়ের জাতিগোষ্ঠীর ওপরে, এবং নুয়ের জাতিগোষ্ঠীটাও কিন্তু ছিল পিতৃতান্ত্রিক একটা জাতিগোষ্ঠী, যেখানে পিতৃধারায় সমস্ত কিছু কি হতো, এক জেনারেশন থেকে আরেক জেনারেশনে ট্রান্সমিট হতো, সেই সম্পত্তির ভাগই বলো, জমির প্রপার্টি বলো, বা নর্মাল কোনো মুভেবল প্রপার্টি বলো, বা অন্যান্য কোনো কিছু, যেটা হতো বংশধারা পিতৃতান্ত্রিক, পিতা থেকে পুত্র, পুত্র থেকে তার পুত্র, এইভাবেই সঞ্চালিত হতো, ঠিক আছে। মেয়েরা কিন্তু সেক্ষেত্রে কোনো পিকচারে আসতো না। তাহলে এইভাবেই ধীরে ধীরে ওই প্রিমিটিভ সোসাইটি গুলোতে
হয়তো বা একটা পলিটিক্যাল স্ট্রাকচার গড়ে উঠেছিল, যেটা নুয়ের জাতিগোষ্ঠীতে গড়ে উঠেছিল। এবং সেখানেও কিন্তু দেখা গেছে যে ওখানকার যে সেগমেন্টারি লিনিয়ার সিস্টেমটা ছিল নুয়েরে, সেটাও কিন্তু প্যাট্রিয়ার্কালি ছিল, মানে পিতৃতান্ত্রিকই ছিল। এবং এদের যে বংশধারাগুলো, সেটার যে পরবর্তী সময় পরিবর্তনশীলই বলো বা রিলেটিভই বলো বা পরিস্থিতির উপর নির্ভর করে যে কোনো জোট গঠন করাই বলো, সেইভাবে করেই কিন্তু এরা কি করতো, নিজেদের মধ্যে একটা সুশৃঙ্খলা বজায় রাখতো। যেটা আমি বললাম, আমি এবং আমার ভাই এখন লড়ছি, আবার যখন আমার দুটো সম্পর্কের ভাইরা আসছে, আমি আর আমার ভাই জোট বেঁধে গেলাম। আবার যখন আমাদের পাশের কোনো একটা পরিবার আসছে, তখন আমি আমার ভাই এবং দুটো সম্পর্কের ভাইয়েরাও জোট বেঁধে গেলাম। আবার যখন আমাদের দুটো পরিবারের বাইরের কোনো পাড়া থেকে কেউ আসছে, তখন এই দুটো পরিবার জোট বেঁধে গেল। তাহলে এইভাবে করে প্রথমে মাইনর, তারপরে মেজর, হ্যাঁ, মানে সেগমেন্টাল লিনিয়ার, যেটা আমি কিছুক্ষণ আগেই তোমাদেরকে একটা প্রচারের মাধ্যমে দেখালাম, সেইভাবে করে কি হচ্ছিল সমাজে চলছিল নুয়ের জাতিগোষ্ঠী, যেটা দেখিয়েছিলেন কে, ইভান্স পিচার্ড। ওকে, এটা কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট একটা কেস স্টাডি। আমরা মেয়ের ফর্টিসের কথা বলবো, তিনি তাল্লেসি জনগোষ্ঠীর উপর করেছিলেন এবং সেখানে দেখিয়েছিলেন যে কিভাবে পিতা এবং পুত্রের মধ্যে কোনো একটা সম্পর্ক থাকছে, এবং এই যে একটা পাওয়ার রিলেটেড সম্পর্ক, সেটা কিন্তু একটা কর্তৃত্ব রিলেটেড সম্পর্ক, পিতা পুত্রের সম্পর্কটা। এবং এক্ষেত্রেও কিন্তু পিতৃতান্ত্রিক বংশধারা দেখা গিয়েছে, যেখানে উত্তরাধিকার বলো বা বিভিন্ন রিলিজিয়াস বিলিফ বলো বা কোনো অনুষ্ঠান বলো বা পলিটিক্যাল কোনো প্রতিনিধিত্ব বলো, এগুলো এই পিতা পুত্র সম্পর্কের উপর ভিত্তি করেই কি হতো, পরিচালিত হতো। এটা তাইনেসি যে জাতিগোষ্ঠী, একটা ট্রাইব গোষ্ঠী আর কি, তাদের উপরে কিন্তু সমীক্ষা করা হয়েছিল। আমরা র্যাটক্লিফ ব্রাউনের কথাও কিন্তু এখানে বলতে পারি, যেখানে র্যাটক্লিফ ব্রাউন আন্দামানের উপজাতিদের উপর সমীক্ষা করেছিলেন এবং দেখিয়েছিলেন কিভাবে আন্দামানিদের মধ্যে তাদের ডিসেন্ট, তাদের যে কিংশিপ যে ডিসেন্টটা ছিল, সেটা সোশ্যাল স্ট্রাকচারটাকে গঠন করেছিল, যেটার ভিত্তিতে উনি পরবর্তী সময় স্ট্রাকচারাল ফাংশনালিজম থিওরিটা কিন্তু আমাদের সামনে তুলে ধরেছিলেন। তো ওইটাও দিতে পারি, বাট তিনটে ছোট ছোট আমরা অলরেডি বলেছি, দ্যাট ইজ এনাফ আমার মনে হয় 10 নম্বরের জন্য। এইবার এই যে ডিসেন্ট থিওরিটা, তার কিন্তু অনেক রকম সমালোচনা ছিল। অলরেডি আমরা ম্যাকলেনান এবং মর্গ্যানের সমালোচনাটা হেনরি মেনের ওখানেই দেখে নিয়েছিলাম। হ্যাঁ, জেমসের সমালোচনাও দেখে নিয়েছিলাম, যে ডিসেন্ট থিওরিটিকে অনেক বেশি সরল ভাবে দেখানো হয়েছিল, এর কমপ্লেক্সিটির দিকটা দেখা হয়নি, এবং আফ্রিকার মডেলের উপরেই অনেক বেশি ডিপেন্ডেন্ট হয়ে পড়েছিল। সেখানে কিন্তু আফ্রিকার যে মডেলের যে ধারাটা, সেটা কিন্তু কখনোই এশিয়ান জনগোষ্ঠীর উপরে ঠিকভাবে প্রযোজ্য হয় না। দক্ষিণ পূর্ব এশিয়ায় যেগুলো পরবর্তী সময় স্টাডি করা হয়েছিল, যেখানে জমির মালিকানা বলো, সেটেলমেন্ট বলো বা অন্যান্য যে ইকোনমিক যে রিলেশন গুলো চলো, সেগুলো কিন্তু একটু অন্যরকম টাইপের ছিল। তো সেই জায়গাগুলো কিন্তু ঠিকভাবে এই আফ্রিকান মডেলের মাধ্যমে ব্যাখ্যা করা যায় না, কারণ ডিসেন্ট থিওরিটা অনেকটাই আফ্রিকান মডেল বলা হয়, কারণ ওই জায়গা জনগোষ্ঠীর উপরেই তো স্টাডি করা হয়েছিল ম্যাক্সিমাম। এছাড়াও তোমার আলজেরিয়ার কাবাইল জনগোষ্ঠীর উপরে একটা স্টাডি করা হয়েছে, যেটা বর্দিও করেছিলেন, ঠিক আছে। এবং উনি দেখিয়েছিলেন যে বংশধারার যে সমস্ত নিয়মগুলো চলছিল, যেগুলোকে আমরা বলতে পারি যে কাঠামোর নির্ধারক, মানে কোনো একটা সোশ্যাল স্ট্রাকচার এই বংশধারার এই নিয়মগুলোর উপর ভিত্তি করে চলবে, সেইটা কিন্তু এই জনগোষ্ঠীর উপরে কি হতো, প্রতিহত হতো না। হ্যাঁ, এবং সেখানে কিন্তু একটা মতাদর্শক পার্থক্য দেখা যাচ্ছিল। এবং এক্ষেত্রে দেখা গেছে যে এই যে জনগোষ্ঠী, এদের সঙ্গে যারা যুক্ত থাকতো, তারা মূলত কি করতো, নিজেদের প্রয়োজন অনুযায়ী এই যে ডিসেন্টের ব্যাপারটাকে ব্যবহার করতো। ওকে, তাহলে এইগুলো আমরা কিন্তু কি বলবো, ক্রিটিসিজমের জন্য দিতে পারি। ওখানে কিন্তু আমি তোমাদের বললাম অলরেডি ম্যাকলেনান এবং মর্গ্যানেরটাও একটা ক্রিটিসিজমে এখানে পয়েন্ট তোমরা দিতে পারো, জেমসের পয়েন্টটাও কিন্তু একটা পয়েন্ট হিসেবে দিতে পারো, ঠিক আছে। তাহলে আমি যদি একটা 10 নম্বরের প্রশ্ন করছি, তাহলে আমি কি দেখলাম, ছোট একটা ইন্ট্রো দিলাম, যেখানে ডিসেন্ট কাকে বলে। দ্বিতীয়ত আমি কি করলাম, কারা এর উপরে কাজ করেছে সেটা দিলাম। তৃতীয় পয়েন্টে আমার কি থাকলো, একটা ফ্লোচার্ট থাকলো, ঠিক আছে। চতুর্থ নম্বর পয়েন্টে আমার কি থাকলো, তিনটে স্কলারের আমি কেস স্টাডি দিয়ে তারা কি কাজ করেছিল, কি বলতে চাইছিল সেটা দিলাম। এবং তার পরবর্তী পয়েন্টে আমার ক্রিটিসিজম থাকছে। এখানে দুটো পয়েন্ট দেখিয়েছি, তোমরা ওইখানের ওই দুটো পয়েন্ট তুলে এনে কিন্তু ক্রিটিসিজমে দিতেই পারো। ওখানে শুধু হেন্ডিমেন কি বলেছিলেন সেটুকু দিয়ে দিলে, তারপরে তোমরা ইভান পিচার্ডেরটা চলে গেলে, বোর্ডিওরটা দেখিয়ে দিয়ে তোমরা এখানে ক্রিটিসিজমে সেটা ঢুকিয়ে দিলে, সেটাও তোমরা করতে পারো।
সো দ্যাট উইল বি ওভারঅল স্টাডি বা ওভারঅল রাইটিং স্কিল, যেটা তোমরা করতে পারো এইভাবে করে জিনিসটাকে কিন্তু প্রেজেন্ট করতে পারো। তাহলে ডিসেন্ট থিওরি যদি বলে 10 নম্বরের, আশা করি তোমাদের কনসেপ্টটা ক্লিয়ার হয়েছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই শেয়ার করো, কমেন্টে জানিও কিরকম লাগলো। এরপরে আমি তোমাদের অ্যালায়েন্স থিওরি, যখন আমি অ্যালায়েন্স থিওরিটা তোমাদেরকে করাবো, একটা ছোট ব্রিফও বলে দেবো যে যদি বাই চান্স ডিসেন্ট অ্যান্ড অ্যালায়েন্স থিওরির মধ্যে একটা ডিবেট আসে, কারণ আমরা এখন দেখছি যে ভীষণ ডিবেট এরকম টাইপের আসছে, ধরো রামাভিতে কাছে ইভাভিতে কাছে একটা ডিবেট, ঠিক আছে? তো সেটাও কিন্তু আমার ইচ্ছা আছে তোমাদের করে দেখানো, কারণ এখন এই ধরনের ট্রিকি কোয়েশ্চেন গুলো অন্তত 2 থেকে 3টে আমরা আশাই করতে পারি যে আমাদের কোয়েশ্চেনে আসতে পারে 200 নম্বরের পেপারে। ওকে, ও আচ্ছা, আরো দুটো এখানে বলেছি আমি সমালোচনা, সাধারণত এটা ইউনিলিনিয়ার দেখানো হয়েছিল, এটা আমি বলানোর সময় তোমাদের বলেছিলাম অ্যাকচুয়ালি তো তা নয়। নারীদেরকে যে গুরুত্বটা এখানে দেওয়া হয়নি সেটাও এখানে ইনক্লুড করতে হবে। আর কি, সমাজে যে একটা মোবিলিটি থাকে সেটা কিন্তু এখানে বলা হয়নি, সমাজকে একটা স্ট্যাগনেন্ট দেখানো হয়েছে যে এইভাবেই চলছে, এইভাবেই হচ্ছে, সমাজ যে মোবিলিটি আছে সেটা কিন্তু এখানে বলা হয়নি। তাহলে এইভাবে করে আমরা কিন্তু আমাদের পয়েন্টগুলোকে লিখবো এবং আমাদের লেখাটাকে শেষ করবো। ওকে, থ্যাংক ইউ।